আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। এটা তোমাদের সাথে আজকে আমার সেকেন্ড ক্লাস। আমি শ্রাবণী ম্যাডাম তোমাদের ক্লাস নিচ্ছি। এই চ্যাপ্টারে আজ পড়ানো হবে দৈর্ঘ্য সংকোচন বা লেংথ কন্ট্রাকশন এবং কাল দীর্ঘায়ন বা টাইম ডায়ালেশন। পূর্বজ্ঞান প্রথমে তোমাদের পড়তে হবে। এই চ্যাপ্টার পড়তে গেলে তোমাদের কিছু পূর্বজ্ঞান লাগবে, মানে বিগত ক্লাসে আমি যা পড়িয়েছি আর কি। জড় প্রসঙ্গ কাঠামো। জড় প্রসঙ্গ কাঠামো হলো, তোমরা জানো, সেই সব কাঠামো যে কাঠামোগুলো পরস্পর ধ্রুববেগে গতিশীল থাকে এবং যেসব কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলা পালিত হয়। তারপর তোমাদের লাগবে গ্যালিলীয় রূপান্তর কী। গ্যালিলীয় রূপান্তর কি, এটাও তোমাদেরকে পড়িয়েছিলাম গত ক্লাসে। গ্যালিলীয় রূপান্তর হচ্ছে যে গিয়ে সময়কে পরম ধরে পরস্পর ধ্রুববেগে গতিশীল কতগুলা স্থানাঙ্ক কাঠামোর সাথে পরস্পর সম্পর্ক নির্ণয়কারী সমীকরণগুলোকে বলে যে কি গ্যালিলীয় রূপান্তর সমীকরণ বা গ্যালিলীয় রূপান্তর। তারপর লাগবে তোমাদের বিশেষ আপেক্ষিক তত্ত্বের মৌলিক স্বীকার্য। বিশেষ আপেক্ষিক তত্ত্বের মৌলিক স্বীকার্য তোমরা জানো দুইটা। একটা হচ্ছে যে কি পরস্পর ধ্রুববেগে গতিশীল সকল জড়প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রসমূহ একই হবে, এবং দুই নাম্বারটা হচ্ছে যে কি তোমার আলোর বেগ শূন্যস্থানে ধ্রুব থাকে। এটা পর্যবেক্ষকের গতি কিংবা আলোর উৎস কোনোটার উপরেই নির্ভর করে না। এবং আরও তোমাদের জানতে হবে লরেন্স রূপান্তর কি। লরেন্স রূপান্তর হচ্ছে যে কি এই ক্ষেত্রে স্থির ফ্রেমের সাপেক্ষে চলমান ফ্রেম ভি ধ্রুববেগে গতিশীল থাকে। যদি তুমি পৃথিবীতে থাকো আর আর যদি তোমার রকেটে কিছু থাকে, তুমি সেটা যদি পরিমাপ করতে যাও তাহলে তোমার লরেন্স রূপান্তর সমীকরণ হবে। তখন আমরা রকেটকে বলবো ভি ধ্রুববেগে গতিশীল। আর বিপরীত লরেন্স রূপান্তর হবে তখন যেই ক্ষেত্রে চলমান ফ্রেমে তুমি কোনো একটা কাজ করছো, মানে রকেটে তুমি একটা কোনো কাজ করছো এবং স্থির ফ্রেম তোমার মনে হবে যে কি, যদি আমি ধরি পৃথিবী, তোমার পৃথিবীকে মনে হবে -ভি ধ্রুববেগে গতিশীল। তাহলে সেই ক্ষেত্রে আমার বিপরীত লরেন্স রূপান্তরের এই সমীকরণগুলো হবে। তোমাদেরকে এখন আমি পড়াবো দৈর্ঘ্য সংকোচন। কোনো দণ্ডের স্থির দৈর্ঘ্যের চেয়ে গতিশীল অবস্থার দৈর্ঘ্য ছোট হয়, একে বলা হয় যে কি দৈর্ঘ্য সংকোচন। তাহলে আমরা এখন দেখব সেই দৈর্ঘ্য সংকোচনটা কিভাবে নির্ণয় করা হয়। ধরি ভূপৃষ্ঠে L0 দৈর্ঘ্যের একটি দণ্ড x অক্ষ বরাবর আছে। x অক্ষ বরাবর সেই দণ্ডটির দুই প্রান্তের স্থানাঙ্ক হবে যে x1 এবং x2। যিনি কিনা ভূপৃষ্ঠে এই দণ্ডটির দৈর্ঘ্য পর্যবেক্ষণ করবেন, তাহলে এটা হবে যে কি দণ্ডটির স্থির দৈর্ঘ্য, যেটাকে আমরা ধরব L0। L0 = তাহলে হবে x2 - x1। তারপরে পৃথিবীর সাপেক্ষে ভি বেগে গতিশীল একটি রকেটের পর্যবেক্ষকের নিকট দণ্ডটির দুই প্রান্তের স্থানাঙ্ক যথাক্রমে হবে x1' ও x2'। তাহলে ওই পর্যবেক্ষক যে দণ্ডের যে দৈর্ঘ্যটি নির্ণয় করবে সেটা হবে যে কি L = x2' - x1', এবং এটা হবে যে কি গতিশীল অবস্থার দৈর্ঘ্য। কেননা রকেটের পর্যবেক্ষক গতিশীল অবস্থায় ভূপৃষ্ঠে রক্ষিত ওই দণ্ডের দৈর্ঘ্য মেপেছেন, এই জন্য এটা হবে যে কি তোমার গতিশীল অবস্থার দৈর্ঘ্য। তাহলে ধ্রুবগতিতে চলমান রকেট হতে পর্যবেক্ষককে দুই প্রান্তের স্থানাঙ্ক একই সময়ে পরিমাপ করতে হবে, অর্থাৎ T1' = T2' হতে হবে, না হলে দৈর্ঘ্য সঠিকভাবে নির্ণয় করতে পারবে না। এই ক্ষেত্রে পর্যবেক্ষকের মনে হবে পৃথিবী রকেটের সাপেক্ষে -ভি ধ্রুববেগে গতিশীল। তাহলে আমরা কোন ইউজ করব, কোন মানে লরেন্স ট্রান্সফরমেশন ইউজ করব সেটা পরবর্তী স্লাইডে দেখতে পাই। পরবর্তীতে এখানে আমরা বিপরীত লরেন্স রূপান্তর সমীকরণ ব্যবহার করব। তো বিপরীত লরেন্স রূপান্তর সমীকরণগুলো তোমাদেরকে আগেও বলা হয়েছে, তারপরে এখন আমি আবার এখানে দেখাচ্ছি। বিপরীত লরেন্স রূপান্তর সমীকরণ হচ্ছে যে কি এই যে ডান পাশের সমীকরণগুলো। তাহলে আমরা L0 = পেয়েছিলাম x2 - x1। এখন x2 তে x2 = x2' + v T1'
ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার বসাবো এবং x1-এ বসাবো যে কি x1 ইজ ইকুয়াল টু x1 ড্যাশ প্লাস ভি t1 ড্যাশ ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এটা যদি বসাই এবং আমরা t1 ড্যাশ ইকুয়াল টু t2 ড্যাশ যদি বসাই তাহলে আমরা পাবো x at L0 is equal to x2 ড্যাশ মাইনাস x1 ড্যাশ। আমরা এখন জানি x2 ড্যাশ মাইনাস x1 ড্যাশ is equal to L, সুতরাং আমরা L is equal to পাবো L0 স্কোয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এখন আমি তোমাদেরকে একটা স্লাইড দেখাবো দৈর্ঘ্য সংকোচনের। তোমরা খুব ভালো করে লক্ষ্য করো, বাসটাকে ধরবা কি অনেক গতিতে চলমান একটি রকেট। তাহলে তোমরা দেখতে পাবা রকেটটি চলমান অবস্থায় কি হয়ে গেছে, দেখো ছোট হয়ে গেছে, একটুখানি ছোট হয়ে গেছে। তাহলে গতিতে থাকলে আমরা জানলাম যে কি গতিতে থাকলে কোনো জিনিসের দৈর্ঘ্য কী হয়, হ্রাস পায়। তো এটা হয় যে কি তোমার দৈর্ঘ্য সংকোচন। আর আমরা ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছি L ইজ ইকুয়াল টু L নট স্কোয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানেও আমরা দেখতে পাই এই টার্মসটা স্কোয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এই টার্মসটা একের চাইতে ক্ষুদ্র হয়। অতএব আমরা বলতে পারি যে কি L নটের চেয়ে কি হবে, ছোট হবে। এখন আমরা একটা স্লাইড শো দেখব। দেখো এখানে দেখা যাচ্ছে দণ্ডটি যদি রকেটটা এক্স অক্ষ বরাবর গতিশীল হয় তাহলে দণ্ডটি শুধু এক্স অক্ষ বরাবর সংকুচিত হবে, ওয়াই অক্ষ বা জেড অক্ষ বরাবর দণ্ডটির কোনো সংকোচন নেই। আবার দেখো খেয়াল করে এখানে যে স্লাইডে দেখতে পাচ্ছি আমরা এক্স অক্ষ বরাবর এটা সংকুচিত হচ্ছে, যেহেতু এটা এক্স অক্ষ বরাবর যাচ্ছে। ওয়াই বা জেড অক্ষ বরাবর, এখানে ওয়াই অক্ষ দেখানো হচ্ছে, ওয়াই অক্ষ বরাবর এটার কোনো পরিবর্তন নেই। তাহলে দৈর্ঘ্য সংকোচনে দেখা যায় রকেটটা যেই ডিরেকশনে যাবে, যদি জেড ডিরেকশনে যায় তাহলে জেড ডিরেকশন বরাবর এটার দৈর্ঘ্য সংকুচিত হবে, আর যদি ওয়াই ডিরেকশনে যায় তাহলে ওয়াই ডিরেকশন বরাবর দৈর্ঘ্য সংকুচিত হবে, অন্য দুই ডিরেকশন বরাবর দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, তাহলে তোমরা কি ছোট হতে চাও? ছোট হতে চাইলে তোমরা একটা স্পেসশিপে করে চলে যেতে পারো। আমার মনে হয় না কেউ ছোট হতে চায়, আদারওয়াইজ সবাই খালি লম্বা হতে চায়, কেউ আর শর্ট হতে চায় না। এখন আমরা দেখব কাল দীর্ঘায়ন কি। এর আগে তোমরা জেনেছ দৈর্ঘ্য সংকোচন কি, অর্থাৎ গতিশীল অবস্থায় দৈর্ঘ্য সংকুচিত হয়, সেটা ছিল যে কি দৈর্ঘ্য সংকোচন। এখন কাল দীর্ঘায়নে কি বলছে দেখো, গতিশীল কাঠামোর ঘড়ি ধীরে চলে। এখানে ঘড়ি বলতে শুধুমাত্র হাতের ঘড়িকে বোঝায় না, ঘড়ি বলতে দেহ ঘড়িকেও বোঝায়। যদি দুটি সমলয়ের ঘড়ি একটা পৃথিবীতে স্থির পর্যবেক্ষকের কাছে থাকে এবং আরেকটা রকেটে চলমান পর্যবেক্ষকের কাছে থাকে, তবে দেখা যাবে যে কি পৃথিবীতে যে ঘড়িটা আছে সেটা তাড়াতাড়ি চলছে, আর রকেটে যে ঘড়িটা আছে সেটা স্লো চলছে। তাহলে এটাই হয় যে কি তোমার কাল দীর্ঘায়ন। এখন আমরা দেখব কাল দীর্ঘায়ন কিভাবে নির্ণয় করা যায়। ধরি ভি বেগে গতিশীল একটি রকেটের কোনো স্থানে একটি ঘটনা ঘটছে। যেহেতু একটি স্থানে ঘটনা ঘটছে সেহেতু আমরা x1 ড্যাশ ইজ ইকুয়াল টু x2 ড্যাশ লিখব। ঘটনার শুরুতে রকেটের একজন পর্যবেক্ষকের নিকট সময় হবে যে কি, ঘটনার শুরুতে সময় হবে t1 ড্যাশ এবং ঘটনার শেষে সময় হবে যে কি সময় মাপবে t2 ড্যাশ। রকেটে উক্ত পর্যবেক্ষকের কাছে ঘটনার স্থায়িত্বকাল হবে যে t0 ইজ ইকুয়াল টু t2 ড্যাশ মাইনাস t1। t0 রকেটের পর্যবেক্ষকের কাছে হবে যে কি স্থির সময়, যেহেতু উনি রকেটেই ঘটনাটা পর্যবেক্ষণ করেছেন, এই জন্য এটা হবে যে কি ওনার জন্য স্থির সময়। তো ভূপৃষ্ঠের একজন পর্যবেক্ষকের কাছে এই ঘটনার শুরু এবং শেষের সময় হবে যথাক্রমে t1 এবং t2। তাহলে ভূপৃষ্ঠের পর্যবেক্ষকের নিকট ঘটনার স্থায়িত্বকাল হবে t=t2 মাইনাস t1। তাহলে t0 হচ্ছে যে কি রকেটের একজন পর্যবেক্ষক মাপলো বলে এটা হচ্ছে যে কি স্থির সময়, আর t হচ্ছে যে কি ভূপৃষ্ঠ থেকে যেহেতু সময়টা আমরা মেপেছি সেটা হবে যে কি তোমার চলমান সময়। তাহলে রকেটের ওই পর্যবেক্ষকের কাছে মনে হবে পৃথিবী মাইনাস ভি বেগে চলে যাচ্ছে। তাহলে এখানে আমরা বিপরীত লরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশন ইউজ করব। তাহলে বিপরীত লরেন্স ট্রান্সফরমেশনের সমীকরণ আমরা এখানে ব্যবহার করব।
এই সমীকরণটা হলো যে তোমাদের এই ডান পাশে লেখা আছে। তাহলে আমরা দেখেছি টি ইজুকাল টু ছিল যে কত, T2 মাইনাস T1। এখানে T2 এর জায়গায় বসাবো T2 ইজুকাল টু T2 ড্যাশ প্লাস x2 ড্যাশ ডিভাইডেড বাই সি ডট ভি ডিভাইডেড বাই সি ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এবং T1 ইজুকাল টু বসাবো T1 সমান সমান T1 ড্যাশ প্লাস x1 ড্যাশ ডিভাইড বাই সি ডট ভি ডিভাইডেড বাই সি ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে যেহেতু এই ঘটনাটা একই স্থানে সংঘটিত হয়েছিল, অর্থাৎ x1 প্রাইম ইজুকাল টু x2 প্রাইম যদি তোমরা ইকুয়েশনে বসাও, তাহলে তোমরা ইকুয়েশনটা পাবা t ইজুকাল টু T2 ড্যাশ মাইনাস T1 ড্যাশ ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। অর্থাৎ আমরা বলি যে কি, আমরা দেখেছি কি একটু আগে T2 ড্যাশ মাইনাস T1 ড্যাশ ইজুকাল টু ছিল যে কত, T0। অর্থাৎ টি ইজুকাল টু আমরা পেয়ে গেলাম T0 ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। যেহেতু ভি সি এর চাইতে ছোট, হ্যাঁ, আমরা জানি যে কি কোনো কিছুই আলোর ব্যাগের চাইতে বেশি ব্যাগে চলতে পারে না, তাইলে ভিটা সি এর চাইতে ছোট হবে। ভি যদি সি এর চেয়ে ছোট হয় তাহলে দেখা যায় যে কি স্কোয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ারের মান 1-এর চেয়ে ছোট হবে। তাই টি ইজ গ্রেটার দেন টি নট হবে, অর্থাৎ গতিশীল ঘড়ি আস্তে চলে। অর্থাৎ টি ইজুকাল টু কী হয়েছে, বেশি হয়েছে, টি নট ইজুকাল টু কত হয়েছে, কম হয়েছে। তাহলে একই ঘটনার স্থায়িত্বকাল আমরা যেটা পৃথিবী থেকে মাপছি, মনে হচ্ছে সেটা পৃথিবী থেকে মাপছি আর কি, সেটা বেশি হচ্ছে। আর মানে ওই যে যেটা ইয়েতে আছে, যেটা তোমার ওই যে পর্যবেক্ষক যে ওখানে আছে, রকেটে আছে, উনি যে সময়টা মাপছেন উনি সময়টা কম মাপছেন। অর্থাৎ আমাদের মনে হচ্ছে যে কি ওনার ঘড়িটা আর কি, গতিশীল ঘড়িটা কি চলছে, স্লো চলছে কিংবা আস্তে চলছে। তাহলে এরপরে আমরা দেখতে পাবো আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব ইউজ করে ভরের ক্ষেত্রেও প্রয়োগ করা গিয়েছে, এবং ভর দেখা গিয়েছে যে কি বৃদ্ধি পেয়েছে। গতিশীল অবস্থায় বস্তুর ভর বৃদ্ধি পায়। স্থির ভর এম নট এবং গতিশীল অবস্থার ভর এম হলে এম ইজুকাল টু হয় এম নট ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন আমরা টাইম ডাইলেশনের দুটি ছবি দেখব। এই দুটি চিত্র থেকে আমরা বুঝতে চেষ্টা করব টাইম ডাইলেশন আসলেই কী। তো তোমরা এখন দেখো, পৃথিবীতে একটা পেন্ডুলামের মতো দেখা যাচ্ছে, উপর আর নিচ হচ্ছে, আর এখানে যেটা রকেটে আছে সেটা উপর নিচটা একটু ত্রিভুজ যদি আঁকি আর কি, দেখা যাবে যে এটা অতিভুজ আকৃতির হচ্ছে। তাহলে এখানে দেখো টাইম ব্যবধানটা পৃথিবীতে কি হচ্ছে, টাইম ব্যবধানটা পৃথিবীতে কম হচ্ছে। আর যেটা ইয়েতে থাকছে, আমাদের মনে হচ্ছে যে কি মানে পৃথিবীতে একজন পর্যবেক্ষক, যেটা রকেটের ঘড়ি থাকছে সেটা টাইম ব্যবধানটা বেশি মনে করছেন। তোমরা এখানে চিত্র থেকে আরেকটুখানি বুঝতে পারবা খেয়াল করলে, এখানে চিত্রতে লম্ব বরাবর দেখাচ্ছে পৃথিবী থেকে টাইমের ব্যবধান, আর সে একই টাইমের ব্যবধান যেটা রকেটে হচ্ছে সেটা অতিভুজ বরাবর হচ্ছে। আর এখানে শুধু ঘড়ি বলতে শুধুমাত্র হাতের ঘড়ি বোঝায় না, ঘড়ি বলতে তোমার দেহ ঘড়িও বোঝায়। সুতরাং কেউ যদি রকেটে অত্যন্ত বেগে যায় তাহলে কি হবে, পৃথিবীতে যে আছে তার তুলনায় তার ঘড়িটা, তার দেহঘড়ি স্লো হয়ে যাবে। দেহঘড়ি স্লো হয়ে যাওয়ার অর্থ হচ্ছে যে কি তার বয়সটা কমে যাবে। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কি এখন বয়স কমানোর জন্য রকেটে যেতে চাইবে? মনে হচ্ছে এখন তোমরা চাইবে, কারণ সবাই দৈর্ঘ্যে সংকুচিত হতে না চাইলেও কি হবে, সবাই চায় যে কি নিজের বয়সটা কমুক। তো দেখা যাক পরবর্তীতে আমরা আর কোন স্লাইডে যাই। তোমরা এখন এই স্লাইডটা একটু লক্ষ্য করো। এখানে দুইটা ব্যাগ দেখাচ্ছে রকেটের। একটা ব্যাগ হচ্ছে যে কি তোমার 0.76 সি, ওটাতে খেয়াল করো দুইটা প্রায় সময় একই, রকেটের সময় এবং পৃথিবীর সময় একই। আরেকটা ব্যাগ দেখাচ্ছে 0.833 সি, অর্থাৎ সি এখানে আলোর বেগ ধরা হচ্ছে। মানে যে রকেট যখন আলোর বেগের প্রায় কাছাকাছি বেগে যাচ্ছে, অর্থাৎ 0.833 সি বেগে যাচ্ছে, তখন দেখো রকেটে 2 ঘন্টা অতিক্রম করছে, আর এখানে পৃথিবীতে সেটা প্রায়
3 ঘন্টা 3-এর চাইতে বেশি অতিক্রম করছে, মানে প্রায় 4 ঘন্টার কাছাকাছি অতিক্রম করছে। আর যখন কিনা যখন কিনা রকেটের ব্যাগ 0.076 ছিল, তখন দেখা যায় কি দুইটার ক্ষেত্রে সময় ব্যবধান প্রায় কাছাকাছি। অর্থাৎ তোমরা রকেটের ব্যাগ যদি কম হয় আর কি, তাহলে তোমরা টাইম ডাইলেশনটা বুঝতে পারবে না। টাইম ডাইলেশন বুঝতে গেলে তোমাদের আলোর বেগের প্রায় কাছাকাছি বেগে যেতে হবে। তাহলে আমরা একটা অঙ্ক দিয়ে দেখি এখানে কিভাবে রকেটের ব্যাগটা যখন বেড়ে যায় তখন কিভাবে মানুষের মানে টাইম ব্যবধানটা কীরকম হয় আর কি। একজন নভোচারী 0.833 ব্যাগে চলমান একটি রকেটে 2 ঘন্টা অতিক্রম করলে পৃথিবী থেকে সেটা কত সময় মনে হবে? ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে তোমার রকেটটা ওই যে স্লাইডের মধ্যে একটা দেখানো আছে 0.833 ওই ব্যাগটাই আমি এখানে নিয়েছি অঙ্ক করানোর জন্য। তাহলে তোমরা দেখো, তাহলে আমরা জানি T=T0 ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 1 - b স্কোয়ার বাই c স্কোয়ার। এখানে T0 হচ্ছে যে কত, 2 ঘন্টা। ঠিক আছে, কারণ রকেটে যিনি আছেন উনি রকেটে বসে ওটা স্থির সময়টা মাপছে রকেটে বসে। তাহলে ওটা হবে যে তোমার কত, T0। তাহলে এটা হচ্ছে যে কত, 7200 সেকেন্ড। আমি যদি ঘন্টাটাকে সেকেন্ডে নিয়ে যাই তাহলে কত হয়, 7200 সেকেন্ড। এখন আমরা কি করব, v= দেওয়া আছে 0.833c এবং t= আমরা নির্ণয় করব। তাহলে পৃথিবীর ঘড়িটা কত সময় দেখাচ্ছে সেটা আমরা বের করব। দেখো অঙ্কটা করে কত বের হয়। t= আমরা মানগুলো বসালাম, মান বসানোর পরে দেখা গেল যে কি আমাদের t= আসছে তোমার 13,013.4674 সেকেন্ড। এটাকে যদি আমি এখন ঘন্টায় নিয়ে যাই তাহলে ঘন্টাটা হবে যে কত, 3.62 ঘন্টা, যেটা কিনা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই যে পাশের যে স্লাইডটা, সেই স্লাইডটাতে দেখা যাচ্ছে যখন রকেটের ব্যাগটা কম হয় তখন দুইটার ব্যবধান বোঝা যায় না, দুইটার ব্যবধান একই মনে হয়। কিন্তু যেই রকেটের ব্যাগটা আলোর ব্যাগের কাছাকাছি যাবে তখন পৃথিবী থেকে সেটা পরিমাপ করবে 3.62 ঘন্টা। দেখো তোমরা একটু, আর রকেটে পরিমাপ করছে 2 ঘন্টা আর এখানে পরিমাপ করছে 3.62 ঘন্টা। অর্থাৎ যখন যে কিনা রকেটে থাকবে তার বয়স বেশি বাড়বে না, মানে তার সময়টা 2 ঘন্টা অতিক্রম করলে পৃথিবী থেকে মনে হবে যে কি তার সময় 2 ঘন্টা অতিক্রম করছে, কিন্তু পৃথিবী থেকে মনে হবে যে কি সে 3.5 ঘন্টা অতিক্রম করে ফেলছে, কিন্তু দেখা যাবে যে কি সে আসলে ওখানে 2 ঘন্টা সময় অতিক্রম করেছে। এইভাবে আমরা অঙ্ক আরও বের করতে পারি, তোমরা আরও অঙ্ক বের করতে পারো। আমরা এতক্ষণ দেখলাম দৈর্ঘ্য সংকোচন কি এবং আমরা দেখলাম টাইম ডাইলেশন কি। আমরা দেখলাম যে কি আলোর বেগের প্রায় কাছাকাছি বেগে যদি যায় তাহলে দৈর্ঘ্য কি হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, এবং সংকুচিত সেই দিকে হয় যেই দিকে তুমি রকেটটা যেই দিকে তোমার যাবে সেই দিক বরাবর কী হবে, দৈর্ঘ্য সংকোচন হবে। এবং আলোর বেগের প্রায় কাছাকাছি বেগে যদি কোনো রকেট যায় তবে সেখানে যদি কোনো ব্যক্তি থাকে বা কোনো পর্যবেক্ষক থাকে তার বয়স কমে যাবে। এটা হচ্ছে যে কি তোমার কাল ব্যবধানের উদাহরণ। আসলে কাল ব্যবধানের আরও উদাহরণ আছে, তোমরা জানো কিনা অবশ্য জানি না, যে ম্যাসন কণার নাম শুনে থেকেছো কিনা জানি না। ওই ম্যাসন কণা ভূপৃষ্ঠের একদম উপরে উৎপন্ন হয়। এদের যা আয়ুষ্কাল, সে আয়ুষ্কাল নিয়ে ওই ম্যাসন কণার কখনো পৃথিবী পৃষ্ঠে আসার কথা না, কিন্তু টাইম ডায়ালেশনের হাত ধরে সে ঠিকই পৃথিবী পৃষ্ঠে পৌঁছে যায়। অর্থাৎ সে তার গড় আয়ু সেটাকে সে আলোর বেগের কাছাকাছিভাবে যায় বলে সে তার গড় আয়ুটাকে বাড়িয়ে নিয়ে এই দূরত্বটা সে অতি সহজেই অতিক্রম করে ফেলে। তাহলে মহাকাশে আমরা আপেক্ষিক তত্ত্বের ব্যবহার এখন দেখব, কি আমরা ব্যবহার পাই আর কি। তাহলে মহাকাশযানের 1 নাম্বার হচ্ছে মহাকাশযানের ব্যাগ নির্ণয় করতে পারবো। তুমি যদি কোনো একটা মহাকাশযানের দৈর্ঘ্য পৃথিবীতে L0 নির্ণয় করে থাকতে পারো এবং চলমান অবস্থায় যদি ওই মহাকাশযানের দৈর্ঘ্য L নির্ণয় করতে পারো, তাহলে এখানে সমীকরণে বসিয়ে তুমি কি বের করে ফেলতে পারবা, v এর মান নির্ণয় করে ফেলতে পারবা, মহাকাশযানের ব্যাগ নির্ণয় করে ফেলতে পারবা। 2 নাম্বার হচ্ছে যে কি মহাকাশচারীর বয়স নির্ণয়। অর্থাৎ তুমি যদি
মানে মহাকাশ যানের যদি ব্যাগ জানো, এখন দেখো ওই যে টাইম ডাইলেশনের ইকুয়েশান দিয়ে তুমি যদি মহাকাশ যানের ব্যাগ জেনে যাও, তাহলে তুমি পৃথিবী থেকে সময়টা নির্ণয় করে বসিয়ে মহাকাশচারীর বয়স নির্ণয় করে ফেলতে পারবা। তারপর আরেকটা কি, গতিশীল কাঠামোতে কোনো বস্তুর ঘনত্ব নির্ণয়। এটা আমরা একটু দেখব, কারণ এটা তোমরা এটা আগে পড়ানো হয়নি, ওই জন্য আমরা এটা এখন দেখব। তাহলে মনে করো কি হচ্ছে, একটি স্থির কাঠামোতে এক টুকরো লোহা আছে। লোহার ঘনত্ব 7.8 × 10⁻³ কেজি পার মিটার কিউব। অপর একটি কাঠামো এক্স অক্ষ বরাবর 0.2 বেগে গতিশীল। গতিশীল কাঠামোতে উক্ত লোহার ঘনত্ব কত হবে? আমরা এখন দেখব লোহার ঘনত্ব কমে নাকি লোহার ঘনত্ব বেড়ে যায়। তাহলে এটা একটা অঙ্কের মাধ্যমে করতে হয়। ফিজিক্সের ভাষাই হলো আসলে ম্যাথমেটিক্স যদি না পারো তাহলে তোমরা ফিজিক্সও ভালো করে কী করতে পারবে না, বুঝতে পারবে না। তাহলে আমরা এটা ম্যাথমেটিক্স দিয়ে দেখি। আমরা জানি L = L0 √1 - b² / c²। এখানে v = হচ্ছে 0.2c। সুতরাং √1 - b² / c² হয় যে 0.98, বা এইটা যদি আমি বসাই এখানে L = পাই যে কত, 0.98 L0। তাহলে আমরা এই ইকুয়েশন থেকে তো এমনিতেই বুঝতে পারছি কি তোমার কোনটা বেশি বড়। গতিশীল অবস্থায়, এই যে গতিশীল অবস্থায় যেই দৈর্ঘ্যটা আমরা পাই স্থির অবস্থার দৈর্ঘ্যের চাইতে সেটা ছোট পাই, যেহেতু 0.89 একের চেয়ে ছোট, ওই জন্য আমরা বলতে পারছি কি গতিশীল অবস্থায় লোহার দৈর্ঘ্যটা কী করছে, কমে যাচ্ছে। তারপরে দেখো স্থির কাঠামোতে আয়তন যদি আমি এখন নির্ণয় করি ওই লোহার টুকরার, v0 হবে যে কি L0, এক্সের জায়গায় যেহেতু এক্স বরাবর এটা গেছে, এক্স অক্ষ বরাবর গেছে বলা হচ্ছে, এক্সের জায়গায় L0 আর ওয়াই জেড। এবং গতিশীল কাঠামোতে আয়তন হচ্ছে যে কত, দেখো v = L গুণ ওয়াই গুণ জেড L যদি আমি মানটা বসিয়ে দিই 0.98 L0 ওয়াই জেড =0.98 v0। তাহলে v পেয়ে যাচ্ছি কত, 0.98 v0, অর্থাৎ গতিশীল অবস্থায় কি হয়ে যাচ্ছে, আয়তনটাও একটু কমে যাচ্ছে। এখন পরিবর্তিত ভর আমরা পাবো m = m0 / √1 - v² / c²। এখন আমরা √1 - v² / c² জানি যে 0.98। তাহলে m = পাচ্ছি আমরা m0 / 0.98, অর্থাৎ m এর মান m0 এর চাইতে কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। পরিবর্তিত অবস্থাতে যে রকেটে যখন লোহার খণ্ডটা যখন রকেটে থাকছে তখন তার ভরটা বেড়ে যাচ্ছে, তার আয়তন কমে গেছে দেখলাম, কিন্তু ভরটা তার বেড়ে গেল। দেখি আমরা ঘনত্বের কি অবস্থা আসছে। এখন স্থির কাঠামোতে ঘনত্ব ρ = m0 / v0, এবং গতিশীল কাঠামোতে ঘনত্ব হয় যে ρ = m/v। এখন ρ / ρ0 যদি আমরা বের করি তাহলে রো এর মান হবে যে m/v, আর 1/ρ0 হবে যে কি v0 / m0। তাহলে এখানে আমরা বসিয়ে দেখতে পাচ্ছি ρ / ρ0 ফাইনালি লাস্টে আসছে 1/0.9604, অর্থাৎ ρ = ρ0 / 0.9604। এখন আমরা ρ0 এর মান জানি, যেহেতু স্থির কাঠামোতে আমাদের ঘনত্ব দেওয়া ছিল। ρ0 = 7.8 × 10⁻³ আর নিচে তো তোমার 0.9604 বসবে। এটা মেনে আমরা পাচ্ছি কত, 8.12 × 10⁻³ কেজি পার মিটার কিউব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কি কোনো লোহার টুকরা যদি একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের লোহার টুকরাকে যদি আমরা কোনো একটা স্পেসশিপে রাখি বা কোনো একটা রকেটে রাখি, যেটার কিনা ব্যাগ আলোর বেগের সাথে মোটামুটি আলোর বেগের কাছাকাছি বা অর্ধেক বেগে যাচ্ছে, তাহলে আমরা দেখতে পাবো যে কি তার ঘনত্ব বেড়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে যে কি আমরা কি পাচ্ছি, আমরা ঘনত্বটা কি হয়ে যাচ্ছে, চলমান অবস্থায় কোনো বস্তু ঘনত্ব বেশি হয়ে যাচ্ছে। তো তোমাদেরকে আজকে আমি অনেক পড়ালাম, দৈর্ঘ্য সংকোচন পড়ালাম, কাল দীর্ঘায়ন পড়ালাম। তারপর ওখান থেকে মহাকাশে যে ঘটনাগুলো ঘটে, যে মানে মহাকাশচারীর ক্ষেত্রে বা আপেক্ষিক তত্ত্ব ইউজ করে কোনো একটা রকেটে যদি কোনো কিছু নিয়ে যাওয়া যায়, এগুলো যে ঘটনাগুলো ঘটে আমরা এগুলোও জানলাম। তাহলে আমরা দেখলাম 3 ধরনের ঘটনা আমরা ঘটে আর কি। একটা হচ্ছে যে কি তোমার মহাকাশযানে যদি কোনো
বস্তু রাখা হয় বা মহাকাশযানের দৈর্ঘ্য যদি আমরা চলমান অবস্থায় এবং স্থির অবস্থায় জানতে পারি, তাহলে আমরা রকেটের ব্যাগ নির্ণয় করতে পারি, মানে মহাকাশযানটার ব্যাগ কত সেটা নির্ণয় করতে পারি। তারপরে আমরা মেজার করতে পারি যে কি মহাকাশচারী এখান থেকে কত বছর বয়সে সে গেল, ওখানে কত বছর কাটালো, আবার পৃথিবীতে ফিরে আসলে তার বয়স কত হবে, আমরা মহাকাশচারীর বয়সটাও নির্ণয় করতে পারি। তারপরে আমরা দেখলাম কি কোনো একটা বস্তু যদি স্পেসশিপে থাকে তাহলে তার ঘনত্ব আমরা নির্ণয় করতে পারছি। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কি কোনো একটা রকেট যদি চলমান অবস্থায় থাকে বা কোনো একটা ওখানে যদি একটা লোহার টুকরা থাকে, তাহলে তার ঘনত্ব কি হয়ে যাচ্ছে, চলমান অবস্থায় তার ঘনত্ব বেড়ে যাচ্ছে। তো আমরা আজকে এটুক পর্যন্ত থাক। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসটা উপভোগ করার জন্য। এর পরবর্তী ক্লাস পরবর্তী ক্লাসটা হবে তোমার ফটো ইলেকট্রিক এফেক্টের উপরে সম্ভবত।